শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আমাদের অত্যন্ত পরিচিত মুখ। আমরা তাকে অনেকবার দেখেছি, আর দেখবই বা না কেন, কারণ দীর্ঘদিন ধরে প্রায় 4 দশক ছুঁই তিনি অধ্যাপনা করছেন। তিনি সুস্বাস্থ্য প্রশাসক এবং চিকিৎসক, এবং অত্যন্ত সবসময় আমরা দেখেছি যখনই গিয়েছি, যে সময়ই গিয়েছি, সবসময় তিনি মৃদু হাসি তার মুখে। প্রদীপ মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপদা, আপনাকে স্বাগত টাফ টক উইথ ঋতব্রততে। আমি প্রদীপদার কাছ থেকে অনুমতি নিয়েছি, যেহেতু আমরা দুটি আলাদা ক্যামেরার দিকে তাকাবো, সেই জন্যে আমাদের যেহেতু কৌণিক দূরত্বে থাকছি, অর্থাৎ মুখোমুখি আমরা নেই, সেই জন্য অনুমতি নিয়েই মাস্ক পরছি না, অনেক দূরেই রয়েছি। প্রদীপদা, আমার প্রথম প্রশ্ন আপনাকে, বিশেষ করে এই করোনার সময় আমাদের তো হাজারো প্রশ্ন রয়েছে, এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো হয়তো আপনাকে বারবার সেই প্রশ্নগুলোই করতে হয়। আমি আপনার ব্যক্তিগত ক্ষেত্রে তো যাব, প্রথমেই করোনার ক্ষেত্রে এই মুহূর্তে রাজ্য এবং দেশের যা অবস্থা, সত্যি কতটা ভয়াবহ, আর সত্যি কি এতটাই ভয়ঙ্কর, কোনো কি আশার আলো নেই? ভয়াবহ তো বটেই, এখন এই মুহূর্তে তো ভয়াবহ, কিন্তু আশার আলো তো ডেফিনেটলি আছে, আর এরকম হতাশার কিছু কারণ নেই। কিন্তু যেটা হচ্ছে যে সেকেন্ড ওয়েভটা এসেছে এখন, এবং সেখানে এটা ঘটনা যে আমাদের সেকেন্ড ওয়েভটা যে এত তাড়াতাড়ি এবং এত র্যাপিডলি এসে যাবে, এইটা হয়তো অ্যাসেসমেন্টে একটুখানি ভুল হয়েছে বা প্রবলেম হয়েছে। কিন্তু এখন আমরা প্রিপেয়ার্ড হয়ে গেছি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সবাই, মানে আমি কোনো সেইভাবে বিচার করছি না, আমরা অনেকভাবেই প্রিপেয়ার্ড হয়ে গেছি। এখন দরকার হচ্ছে মানুষকেও সহযোগিতা করতে হবে, শুধু গভর্নমেন্ট প্রিপেয়ার্ডনেসে তো হবে না, প্রত্যেক মানুষকেও সহযোগিতা করতে, যা যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সে অনুযায়ী মেনে চলতে হবে। এবং আমাদের কোভিডের ক্ষেত্রে একটা ঠিক যে একটা আইসিএমআরকে গভর্নমেন্ট পুরো দায়িত্ব দিয়ে দিয়েছিল, তার গাইডলাইন অনুযায়ী চলতে হচ্ছে। এখানে একটা প্রোটোকল তৈরি হয়ে গেছে, সবাই ওটা মেনে চললে খানিকটা ঠিকঠাক এগোনো যাবে। আমাদের যেহেতু অনুষ্ঠানের নাম টাফ টক, প্রদীপদা আমাকে তো টাফ প্রশ্নই করি, এটাই আমাদের এই অনুষ্ঠানের অন্যতম বলা যেতে পারে শৈলী। তা আমি একটা প্রশ্ন করছি, এটা আপনি দীর্ঘদিন ধরে যেহেতু খুব সুস্বাস্থ্য প্রশাসক হিসেবেও ছিলেন, অধ্যাপনা করেছেন, নিজেও চিকিৎসক, এই প্রশ্নটা আমার মনে হচ্ছে আপনাকেই করা যায়। দেখুন, আমি কারোর প্রতি কোনো বিদ্বেষ থেকে বা কোনো ব্যক্তিকে বলছি না, কাউকে আঘাত দেওয়ারও উদ্দেশ্য নেই, কিন্তু এটা তো খুব দুর্ভাগ্যের যে ভারতবর্ষের মতো দেশে আমাদের, সেটা রাজনীতির ক্ষেত্রে আমি বলবো, যে এখানে যেসব মানুষেরা রয়েছেন তাদের বেশিরভাগ মানুষ, তারা হয়তো পুঁথিগত বিদ্যায় বিরাট ভারী ভারী তাদের ডিগ্রি থাকতে পারে, আবার এরকমও অনেকে রয়েছেন তারা খুব একটা পড়াশোনার ধার ধারেন না। অনেকে আমরা এরকমও জানি যে পড়াশোনা করেননি, কিন্তু তার নিজেরাই অবজারভেশন বা পর্যবেক্ষণের মাধ্যমে নিজেরাই এক একটা জ্ঞানের ভাণ্ডার। আমি তাদের কথা বলছি না। যেহেতু মূলত তাদের মধ্যে একটা অশিক্ষা বা একটা কোথাও রুচির অভাব থাকে, যারা রাজনীতি করেন আমাদের দেশে, সমস্ত পার্টি সমস্তদের নিয়েই বলছি, সেক্ষেত্রে প্রথম ওয়েভটার পর, প্রথম দফার পর দ্বিতীয় দফার এই আক্রমণ আমাদের এই জায়গায় নিয়ে চলে এলো। তার কারণ দায়িত্ব জ্ঞানহীন রাজনীতিকরা, চিকিৎসকের কথা তারা শোনেননি, তারা প্রোটোকলের, নিজেদের তৈরি প্রোটোকল মানেননি, তারা নিজেদের স্বার্থে কাজ করেছেন। এটা কি আপনি মানবেন? একদম মানবো, এটা একদম মানবো। কারণ হচ্ছে যে এটা ঠিক যে প্রিপেয়ার্ডনেসের ভীষণ অভাব হয়ে গেছিলো, এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে ফার্স্ট ওয়েভটা হয়ে যাওয়ার পর, মানে আমাদের মিনিস্ট্রি থেকেও, সেন্ট্রাল হেলথ মিনিস্ট্রি থেকেও একটা যেন যে আমরা জয় করে ফেলেছি কোভিডটাকে, এরকম একটা ভাবনা চিন্তা এসে যাচ্ছিল, কিন্তু সেটা তো নয়। সেখানে যে মানে তখন সেই অনুযায়ী স্ট্রিক্টনেসটা যেন একটুখানি স্লথ হয়ে গেল, শিথিল হয়ে গেল, এবং সেই সময় সেকেন্ড ওয়েভটা এসে গেল। আর আমাদের দুর্ভাগ্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো গত 1 মাসের ওপর ধরে যে নির্বাচন প্রক্রিয়া চলল, সেখানে ডেফিনেটলি ইনস্ট্রাকশন থাকলেও সবটা বিধি মেনে তো করা গেল না। যে দলই যে মিছিল মিটিং সবগুলো তো সেভাবে নিয়ম নীতি মেনে করা হলো না, গেল না। তো ন্যাচারালি স্প্রেড অফ ডিজিজ খানিকটা অ্যাগ্রাভেটেড হলো। এবার প্রশ্নটা একটু ব্যক্তিগত স্তরে আপনাকে, তার কারণ প্রথমবার যখন কোভিড
প্রথম দফার কোভিড, এবং সেই সময় আমরা সত্যি রীতিমতো আমরা চীনে শুনছিলাম, বহির্বিশ্বের বিভিন্ন দেশে শুনছিলাম, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে শুনছিলাম। যখন এই কলকাতায় বাংলায় প্রথম দফা এবং সারা দেশের সঙ্গে একই সঙ্গে হিট করলো, ঠিক সেই সময় যেটা আমরা সেই সময় দেখলাম যে আপনাকে কোভিড সমন্বয়ক রূপে, এখন কেন আপনি সমন্বয়ক রূপে নেই? তার কি অন্যতম কারণ যে আপনাদের যা কাজ করার ছিল সেটা করেছিলেন, এখন নতুন করে আর কিছু করার নেই? অ্যাকচুয়ালি যখন ফার্স্ট ওয়েভটা এলো কোভিডের খুব বাড়াবাড়ি স্টেটে, তখন আমি রিটায়ার করে গেছি সার্ভিস থেকে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ পাঠালেন যে আমাকে একটা আবার কাজে জয়েন করার জন্যে, এবং সেখানে আমাকে কোভিড কোঅর্ডিনেটর করা হলো। এবং সেখানে দেখলাম যে একটা চ্যালেঞ্জিং জব, কারণ হচ্ছে তখন মাত্র কোনো টেস্টিং হচ্ছিল না সেই স্টেটে, যখন রাজ্যে টেস্টিং হচ্ছে না, দিনে 1-1.5 টেস্ট হচ্ছে না, সেই সময় কাজটা হাতে নিয়ে 3-4 মাসের মধ্যে আমরা প্রচুর ল্যাব সেট আপ করে ফেলতে পারলাম, এবং বিভিন্ন মেডিকেল কলেজ ছেড়ে বিভিন্ন সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল পর্যন্ত আমরা এক্সটেন্ড করলাম। এবং আমি যখন ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ছাড়লাম, তখন সেকেন্ড ওয়েভটা এভাবে আসেনি। তখন প্রায় 112টা মতো টেস্টিং ল্যাব হয়ে গেছে আমাদের। এই 112টা টেস্টিং ল্যাব হয়েছে, মানে আর্টিফিশিয়াল ল্যাব। এটা কি ভারতবর্ষের ক্ষেত্রে যদি বিচার করি কোন জায়গায় থাকবো আমরা? এটা বোধহয় ভারতবর্ষে 1 নম্বরই থাকবো। কারণ কেন বলছি, সরকারি লেভেলে এতগুলো টেস্টিং ল্যাব, প্লাস বেসরকারি মিলিয়ে 112 বলছি কিছু টেস্টিং ল্যাব, কিন্তু সরকারি লেভেলে এত, গভর্নমেন্ট হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটালে এত নেই। অন্যান্য জায়গায় প্রাইভেটে বেশি আছে, সরকারি লেভেলে এত ল্যাব খুব কম, কোনো স্টেটেই বোধহয় নেই। আমাদের যেটা মনে হয়েছে, বিশেষ করে আমার পরিচিত লোকজন বা সাংবাদিকতার খাতিরেও আমরা যাদের সঙ্গে কথা বলেছি, আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই কোভিডের সময় যারা সরকারি নার্সিংহোমে, অর্থাৎ সরকারি হাসপাতালে যারা ছিলেন, তাদের যে খাওয়ার মেনু দেওয়া হয়েছে, ডাক্তার এবং নার্সদের যে ব্যবহার পেয়েছেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বেসরকারি ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা হয়নি। তার মানে আমি যেটা বলতে চাইছি যে কোভিডের সময় প্রথম দফাতে সরকারি হাসপাতাল, জনস্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্সদের যে ভূমিকায় আমরা দেখেছিলাম, আমরা কিন্তু বেসরকারি হাসপাতালে অনেকে অভিযোগ করেছেন যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের সেই ভূমিকায় দেখা যায়নি। অভিযোগটা কতটা সত্যি? দেখুন, অভিযোগটা অতটা সত্যি না হলেও সরকারি পরিষেবাটা যে খুবই উন্নত ছিল কোভিড ফার্স্টে, সেটা কিন্তু ঠিক। প্রথম দিকটায় আমাদের কারণ হচ্ছে যে পরবর্তীকালে কিন্তু সরকার থেকে যেটা হচ্ছে একটা মনিটরিং সেল করে দেওয়া হয়েছিল, এবং একটা ডেফিনিট প্রোটোকল বেসড অন দ্য ICMR অ্যান্ড আদার প্রোটোকলস বেস করে আমাদের নিজস্ব স্টেটের একটা প্রোটোকল করে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী কিন্তু আমাদের মনিটরিং সেল কিন্তু বিভিন্ন হসপিটাল পরিদর্শন করত, এবং সেখানে কিন্তু প্রাইভেট হসপিটালও পরে দেখা হতো। তখন থেকে অনেকটা বেটার হয়ে গেল। প্রথম দিকে প্রাইভেট হসপিটালগুলোয় ডেফিনেটলি একটা কোঅর্ডিনেশন অভাব ছিল, গভর্নমেন্টের মতো ছিল না। কোভিডের ক্ষেত্রে এই পরিষেবার দিক দিয়ে কিন্তু সরকারি হাসপাতাল বা সরকারি অধিগ্রহণ করে নিয়েছিল প্রাইভেট হসপিটালের যে বেডগুলো আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল, সেখানে কিন্তু ভালোভাবে চলছিল। এই সময় দ্বিতীয় দফাতে দেখুন, আমি নিজেও জানি, আমরা সংবাদ মাধ্যমের কর্মী, আমাদের তো বিভিন্ন জায়গায় খবর রাখতে হয়। ধরুন 3 দিন ধরে মানে ভেন্টিলেশনের জায়গায় চলে যাওয়ার মতো রুগী, তার ICCU দরকার, 3 দিন ধরে তিনি বেড পাচ্ছেন না, এই ঘটনাও তো ঘটছে। এবার তাদের মধ্যে অনেকে রয়েছেন তারা সরকারি হাসপাতালে যেতে চাইছেন না, তারা চাইছেন খুব নামি দামি বিলাসবহুল, অর্থাৎ ব্র্যান্ডে বিশ্বাস করছেন। এই সময় দাঁড়িয়ে, মহামারীর সময় দাঁড়িয়ে, সত্যি কি এই যে চয়েসগুলো, আমি অমুক নার্সিংহোমে যাব, আমি অমুক হাসপাতালে যাব, এটা কি সত্যি আমাদের মানায়? না, মোটেই চলবে না তো, এটা সম্ভব না তো। এখন দেখুন, এই চয়েস নেইও। সেকেন্ড ওয়েভে এত মারাত্মক কোনো বেডই অ্যাভেলেবেল নেই, প্রাইভেটে বিশেষ করে নেই। যার জন্য কি হচ্ছে, প্রাইভেট হসপিটালগুলোকে সরকারিভাবে বলা হয়েছে যে তাদের আলাদা করে মানে সেফ হোম টাইপের, যেমন গভর্নমেন্টের আছে, তাদেরও তেমনি হোম কেয়ারের জন্য ব্যবস্থা করতে, বা তাদের অ্যাডপ্ট করতে বিভিন্ন আমাদের যে স্টেডিয়াম নেওয়া হচ্ছে, সেখানে
বা রিসেন্ট দেখুন চারনক হসপিটালকে বলা হয়েছে হজ হাউসটাকে নিয়ে তোমরা তোমাদের মনিটরিংয়ে চালাও, এইভাবে বলা হয়েছে। তো ন্যাচারালি এখানে একটা সেল কাজ করে, এইখানে কিন্তু চয়েসের ব্যাপার না, তারা যেখানে যতটা সম্ভব তাদের লোকালিটি দেখে তার বাড়ির কাছাকাছি যে হাসপাতালে বেড ভ্যাকেন্ট আছে সেখানেই পাঠাবে, এবং সেটা অ্যাভয়েড বাই করতে হবে। কিন্তু আমাদের এর মধ্যে আমি একটা কথা বলবো, আমাদের কিন্তু একটু সচেতন হতে হবে। আমি যে বেডটা আমি বলছি, গত 2-3 দিনেই আমাদের বিভিন্ন রকম তথ্যে আমাদের রিকোয়েস্ট আসে, যেভাবে বলতে হয়, দেখা গেল একটা বেড পাওয়া গেল, তারপর সে আর একটা বেড পেয়ে গিয়ে সেই যে জানিয়ে দেওয়া যে আমি যাব না, ভর্তি হচ্ছি না, আমি একটু বেটার আছি বাড়িতে, আমি এখন আর হসপিটালে যাব না, এইটা যতক্ষণ না বলছে বেডটা তো আটকে থাকে। এখন মানুষের সচেতন হতে হবে, আমার একটা বেড না যাওয়াটার মধ্যে আর একটা লোক বেডটা পেয়ে যাবে, এটা কিন্তু বড় ব্যাপার। হ্যাঁ, এরকম তো প্রায়শই হচ্ছে যে প্রভাবশালী এরকম বেশ কিছু মানুষ আছেন, আমি প্রভাবশালী মানে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতায় বলছি না, যাদের সমাজে একটু চেনা পরিচিতি আছে, তারা বিভিন্ন জায়গায় যদি কোভিড আক্রান্ত হচ্ছেন তিনি বা তার বাড়ির লোকেরা, বিভিন্ন জায়গায় তারা আটকে রেখে দিয়েছেন বেশ কিছুক্ষণ ধরে, সেখানে অন্যরা পাচ্ছে না। আবার এরকমও কিন্তু হয়েছে যে বেড পাওয়া গেছে, যাওয়ার কথা, কিন্তু পছন্দসই ব্র্যান্ডের নার্সিংহোম পাচ্ছেন না আর কেবিন পাচ্ছেন না বলে যাচ্ছেন না, অপেক্ষা করছেন। এই সময় কি কেবিন বা এইগুলো দেখাটা কি বিলাসিতা? প্রশ্নই নেই, কারণ হচ্ছে এবং প্রাইভেট গভর্নমেন্টেরও কোনো তফাৎ নেই এখন এই মুহূর্তে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা প্রোটোকল ম্যানেজমেন্ট অ্যান্ড টোটালি মনিটরড ম্যানেজমেন্ট প্রোটোকল, এবং সেই প্রোটোকলটা ফলো হচ্ছে কিনা সেটাও কিন্তু গভর্নমেন্ট লেভেলে একটা সুপারভাইজ আছে। সো ন্যাচারালি এক্ষেত্রে কোনো বাদ বিচার নেই, সবগুলোই একরকমভাবে চলবে, এক্সপেক্টেড। হ্যাঁ, ডেফিনেটলি সেখানে যদি আমাদের হিউম্যান রিসোর্স কম থাকে সেইখানে তো প্রবলেম হতে পারে অবশ্যই। আর ক্লিনলিনেসটা একটা ফ্যাক্টর। তবে এখন সরকারি হাসপাতাল বা যে সমস্ত আমরা হাসপাতালগুলোকে দেখছি, কলকাতায় সরকারি হাসপাতাল প্রত্যেকটা জায়গায় খুব ঝকঝকে তকতকে এবং আলো আগের থেকে অনেক বেশি। মানে আপনি তো দীর্ঘদিন ধরে আছেন, আপনি নিজেও জানেন। না, সরকারি হসপিটালগুলোর ইনফ্রাস্ট্রাকচারাল অনেক চেঞ্জ হয়েছে, বেটারমেন্ট হয়েছে। এখন দরকার হচ্ছে সেইটাকে ঠিকভাবে মেনটেন করা এবং ঠিকমতো হিউম্যান রিসোর্স, যেটা ঘাটতি রয়েছে সরকারি হাসপাতালে, নার্সিং পার্সোনালদের প্রচুর ঘাটতি রয়েছে। এখনও অন্তত গভর্নমেন্ট সরকারি লেভেলই 5 থেকে 6 হাজার নার্স এক্ষুনি দরকার, মানে ঘাটতি আছে। তাছাড়া মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে, যার জন্য দেখবেন আজকেই বোধহয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে স্টুডেন্টদের জাস্ট পাস করা বা ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদের ইউটিলাইজ করা হবে। তো ন্যাচারালি হিউম্যান রিসোর্স এইভাবে ঘাটতি মেটানোর চেষ্টা চলছে, এগুলো দরকার। আমি এই প্রসঙ্গে আসবো, তার কারণ আপনি দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য প্রশাসকের ভূমিকায় দেখেছেন, অধ্যাপনা করেছেন এবং আপনি নিজে একজন স্বনামধন্য চিকিৎসক। কোথাও কি আমরা ধরুন ইসরায়েলের কথা বা অন্যান্য দেশের যদি তুলনা করি, সেখানে আমরা জানি যে দেশের স্বার্থে যারা যুবক তাদের এই সময় নাবানো হয়। আমাদের দেশে কি এই নীতিটা নেই? যেহেতু আপনার মনে হচ্ছে এই মহামারীর সময় আমরা উপলব্ধি করতে পারছি যে আপনি তো নিজেও জানেন যে ইউরোপের বিভিন্ন দেশ বা ইসরায়েল বা পৃথিবীর বিভিন্ন দেশে যে যুবক যুবতীদের মানে কম্পালসারি থাকে পড়াশোনার সঙ্গে সঙ্গে হয় দেশের সেনাবাহিনীতে কাজ করা বা সামাজিক কোনো কাজ করা। এই সময় এত বড় দেশ ভারতবর্ষ, যার এত ইউথ, এই যে এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার কি মনে হচ্ছে যে ইউথ ফোর্সটাকে এই সময় কাজ করার উচিত ছিল গোটা দেশ জুড়ে? হ্যাঁ, ইউথ ফোর্সটাকে সারা দেশেই তো কাজে লাগানো উচিত ছিল, কারণ একটা ইউথ ফোর্স কাজে লাগলে অন্তত তারা মেডিকেলটা করবে না, কিন্তু প্যারামেডিক্যাল অংশগুলো প্রচুর কাজ আছে। তো প্যারামেডিক্যাল সার্ভিসেস, এখানে পেশেন্টের বাড়ির খবর নেওয়া, তাকে অ্যাম্বুলেন্সটা মানে ঠিকমতো জোগাড় করে দেওয়া, তাকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, এগুলোই তো বিরাট হেল্প আসে এই ধরনের হিউম্যান রিসোর্স। কোথাও কি আমাদের এই জায়গাটা ঘাটতি আছে? ডেফিনেটলি এটা ইউটিলাইজ করতে পারলে ভালো হতো, সেভাবে অর্গানাইজড হয়েছে, তাহলে অনেক বোধহয় এই জায়গাটা থাকতাম না, এই অবস্থা। এই প্রসঙ্গে একটু বলে রাখি, প্রথম দফাতে দেখুন করোনার স্ট্রেন বদলেছে, কিন্তু প্রথম দফার সঙ্গে দ্বিতীয় দফার যে মূল পার্থক্যটা সাংবাদিক হিসেবে চোখে পড়ছে, অবশ্যই আপনাদের মতো আমরা চিকিৎসক নই, চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে বলতে পারবো না, যে আগেরবার অক্সিজেনের এই হাহাকারটা ছিল না।
এইবার দ্বিতীয় দফাতে এই হাহাকারটা কেন? দুটো তিনটে কারণ আছে এর। প্রথমবারে যে ব্যাপার তার থেকে অনেক বেশি সংখ্যায় কেস দ্বিতীয় ওয়েভে হচ্ছে, পজিটিভিটি রেট অনেক বেশি। প্রথমবারের ওয়েভে আমাদের ম্যাক্সিমাম পজিটিভিটি 8 থেকে 10% ম্যাক্সিমাম উঠেছিল, কিন্তু এবার পজিটিভিটি রেট অনেক বেশি, 30% মতো পজিটিভ হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি পজিটিভিটি বেশি, পজিটিভিটির মধ্যে যারা মানে অক্সিজেন রিকোয়ারিং পারসনস মানে পেশেন্টও বেশি। তাছাড়া হচ্ছে এই এত দ্রুততায় সেকেন্ড ওয়েভটা এসছে যে প্রিপেয়ারনেসের অভাব ছিল, এবং অক্সিজেন আমাদের ঘাটতি নেই কিন্তু ডিস্ট্রিবিউশনে ঘাটতি আছে। আর একটা ক্রাইসিস হচ্ছে যে অক্সিজেন সাফিসিয়েন্ট সিলিন্ডার যেটা থাকে কন্টেনার টাইপ, সেইটা নেই। যেমন অনেক লোক বলছে, অনেক অক্সিজেনের জায়গায় বলবে যে দেখুন একটা সিলিন্ডার নিয়ে আসুন আমি রিফিল করে দিচ্ছি, কিন্তু সিলিন্ডার আমার কাছে নেই। সো ন্যাচারালি এটা আরেকটা ব্যাপার হচ্ছে কিছু পয়সাওয়ালা লোক তারা এই প্যানিকে অক্সিজেন সিলিন্ডারটা স্টোর করে ফেলেছে, প্রচুর সিলিন্ডার সার্কুলেশন থেকে চলে গেছে। আমি এই প্রসঙ্গে বলে রাখি, অক্সিজেন সিলিন্ডার অনেকের বাড়িতে মানে প্রায় ধরে রাখুন যে সঞ্চিত করে রেখে দিয়েছেন, একটা দুটো নয় একাধিক, এরকম অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে কনসেন্ট্রেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, যার দাম 40 থেকে 60,000 টাকা, সেটা মার্কেটে এখন 1.5 লাখ থেকে 2 লাখ টাকা দিয়েও লোকে কিনতে চাইছে। এরকম অনেক লোক আছেন 1.5 লাখ 2 লাখ টাকাও কিনতে চাইছেন। আচ্ছা, সত্যি কি বাড়িতে আমার কিছু হয়নি, আমার পরিবারের এখনো কিছু হয়নি, শুধুমাত্র আশঙ্কায় আমরা এই অক্সিজেন সিলিন্ডার কনসেন্ট্রেটর কিনে ফেলছি, এটা কি আদৌ কোনো কাজে লাগে? না, কাজে লাগবে, কাজে তো লাগবে, কাজে লাগবে, হ্যাঁ। কিন্তু ওয়ার্থ নয়। তার মানে কি, আমার 40 থেকে 60,000 টাকার দাম, আমি 1 লাখ টাকা কিনলাম। লোকের জেনে রাখা ভালো যে এই অক্সিজেন কনসেন্ট্রেটর কিন্তু অ্যাটেস্টেস চলে না, 5-6 ঘন্টা চলার পর একে ঘন্টা দুয়েক রেস্ট দিতে হয়, বন্ধ থাকে। সো ন্যাচারালি তাহলে কি সে সেই সময় অক্সিজেন যার রিকভারি সে আর একটা কনসেন্ট্রেটর কিনে রাখবে? এটা কোনো মানে কাজের কাজ নয়। সেই জন্য ওটা একটা হসপিটাল বা একটা বড় ইনস্টিটিউশন এমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসেবে তারা রাখতে পারে, কিন্তু একটা হোমে অক্সিজেন কনসেন্ট্রেটর রেখে খুব একটা কাজের কাজ নয়। দ্বিতীয় কথা, সেটা কি করে কনসেন্ট্রেটর আমাদের এয়ারের অক্সিজেনটাকে নাইট্রোজেনটাকে রিমুভ করে অক্সিজেনের কনভার্ট করে, কিন্তু আমাদের যেটা মানে এতদিনের যে সমস্ত অক্সিজেন প্লান্টগুলো আছে সেখানে যেরকমভাবে পিওর অক্সিজেন যেভাবে হবে ঠিক সেটার সঙ্গে এটা ম্যাচ করবে না। সো ন্যাচারালি কোনো দিক দিয়েই, অর্থের দিক দিয়ে হোক, মানে কন্টিনিউয়াস ইউজের দিক দিয়ে হোক, ওটা কিন্তু বাড়িতে খুব একটা রেখে লাভ নেই। এক্ষেত্রে বলি, ধরুন অক্সিজেন আমার বাড়িতে ধরুন সিলিন্ডারে রাখা হলো বা কনসেন্ট্রেটরে রাখা হলো, আমরা কি সত্যি দরকার পড়লে নিজে থেকে কি ব্যবহার করতে পারবো? মানে আমি বলছি আমরা তো স্কিলড নই। না, স্কিল নয়, সেটা হয়তো খুব ডিফিকাল্ট নয়, সেটা শিখিয়ে দিলে ব্যবহার করা যাবে। কিন্তু আমি যে পয়েন্টগুলো বললাম সেটা বেশি ব্যাপার আর কি। এটা কি কোনো ক্ষেত্রে খুব অমানবিক ব্যাপার হয়ে যাচ্ছে? আমার দরকার নেই, আমি সঞ্চিত করে রেখে দিচ্ছি, যার দরকার তিনি পাচ্ছেন না। অমানবিক হচ্ছে তো জিনিসটা খানিকটা। আমার মনে হচ্ছে অ্যাসিওরেন্সটা এই সময় দেওয়া দরকার যে দেখুন আপনার প্রয়োজন হলে আমরা আছি, আমরা সরকারি তরফ থেকে আমরা ব্যবস্থা করব, আপনি এই ধরনের মজুদ করুন। এবং এই যে প্যান্ডেমিক একটা, এটার সুযোগ নিয়ে যে ধরনের ব্যবসায়ীরা এটা করছে, এটা কিন্তু মানে অমার্জনীয় অপরাধ। এখানে আমাদের ল অ্যান্ড অর্ডার পুলিশ পাশে আরও এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আরও স্ট্রং অ্যাকশন নিতে হবে। মানে সেটা অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন কনসেন্ট্রেটরের ক্ষেত্রে, ড্রাগসের ক্ষেত্রেও, ওষুধ মজুত করে সবটাই স্ট্রং অ্যাকশন নেওয়া দরকার। গত কয়েক দিনে অনেকগুলো তো রেকর্ড আছে, পরিসংখ্যান আছে, আপনি আমার থেকে ভালো জানেন এটা, যে কলকাতাতে সবচেয়ে বেশি ভেপার নেওয়ার যন্ত্র বা ভেপার নেওয়ার যে পাত্রগুলো থাকে বিক্রি হয়েছে, মানে অস্বাভাবিক গতিতে বিক্রি হয়েছে। সত্যি কি ভেপার কাজে দেয়? দেখুন, যে কোনো মানে ভেপার একটা গরম, একটা ভাইরাসগুলোর যেহেতু মানে লজ করে নেজোফ্যারিংস, নাকের ভেতর, গলার মধ্যে, তো ন্যাচারালি আপনি দেখবেন যে কোনো তো জ্বর, সর্দি, কাশি সবেতেই ভেপারে কিছুটা ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। তো এক্ষেত্রেও তার ব্যতিক্রম না, এটা ইনফ্লুয়েঞ্জা গ্রুপ অফ ভাইরাস, অতএব এক্ষেত্রেও তার ব্যতিক্রম না। কিন্তু ভেপারটা নেওয়াটার মানে ট্রিটমেন্ট না, যে স্যাটিসফ্যাকশন আমি কোভিড থেকে মুক্ত হয়ে গেলাম বা এরকম নয়, কিন্তু ডেফিনেটলি সাম সর্ট অফ রিলিফ তো দেবেই।
সেটা কিন্তু কোনোভাবে কি সেটা আমি যদি ধরুন আমার এখনো কিছু হয়নি, আমি যদি ভেপার রীতিমতো দিয়ে তো আটকে রাখতে পারবো না, যে ভেপার নিচ্ছি বলে আমি অন্য মাস্ক পরলাম না, আদার প্রোটোকল মেনটেন করলাম না, ডিস্টেন্সিং মেনটেন করলাম না, তাহলে কিন্তু ভেপার শুধু নিয়ে আমি প্রোটেক্টেড হব না। প্রদীপ্ত, আমাদের অনেকের ধারণা রয়েছে, যেহেতু আমরা শুনেছি, আমরা তো আর আপনাদের মতো চিকিৎসা শাস্ত্র পড়িনি, যে প্রথমে হচ্ছে নাক এবং তারপর গলাতে নাবে, এবং আমাদের সহজ স্বাভাবিক বুদ্ধিতে আমরা একটা ধারণা করে নিয়েছি যে রোজ রাত্রে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করার পরেও রোজ রাত্রেবেলায় বাড়িতে গিয়ে যদি ভেপারটা ঠিক করে নিই, তাহলে নাকের মধ্যে যারা লুকিয়ে আছে আমাদের করোনা ভাইরাস, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় ভিলেন মানব সভ্যতা, তাদের এবং তারপর গলায় এখানে আমরা মেরে ফেলতে পারবো। ব্যাপারটা কি সত্যি মেরে এতটাই ফেলতে সোজা? পারবো না, ভাইরাল লোডটা ডেফিনেটলি কমে কিছুটা, যদি ভাইরাস অনেকগুলো কারণ ওরা একটা লোকালাইজ প্রথমে করে, তো প্রথম 2-1 দিন ভাইরাসটা লোকালাইজ হয়, সেই লোকালাইজের স্টেজে মাল্টিপ্লিকেশন অ্যান্ড লোকালাইজ হতো, তা ন্যাচারালি ওয়াশিং করলে খানিকটা তো ডেফিনেটলি হবে। তার মানে আপনারা দেখবেন যে আমাদের রিসেন্টলি আপনি একটা স্টাডি দেখেছেন যে প্রুভ হয়নি, মানে স্টাডিতে দেখা গেছে যে এমআর বাঙুর হসপিটালেই সুপারিনটেন্ডেন্ট দেখছিলাম কদিন আগে একটা খবরে, ওরা নুন জল, গরম নুন জল দিয়ে একটুখানি নেজাল অ্যান্ড মাউথ ওয়াশ টাইপের করেছে, তাতে দেখা যাচ্ছে কিছুটা কম্পারেটিভলি তো আদার গ্রুপ যারা করেনি তাদের থেকে কিছুটা বেনিফিট ডেফিনেটলি পাওয়া যাচ্ছে। তবে অ্যাকচুয়ালি এগুলো অ্যাসোসিয়েটেড থাকবে, কিন্তু এগুলো কোনো স্পেসিফিক নয়। অনেকেই বলেন যে অনেক কিছু, মানে আমরা এই সময় দেখতে পাচ্ছি যে অনেকগুলো জিনিস আমাদের ক্ষেত্রে ঘটছে, সেটা এখন থেকে নয়, মানে প্রথম করোনার দফা থেকেই শুরু হয়েছে, এখন হয়তো প্রকটভাবে দেখা দিচ্ছে। অনেকের ঘুমের খুব সমস্যা হচ্ছে, অনেক রাত অবধি জেগে থাকছে, এটা এখনের জন্য নয়, এটা গত করোনা থেকে, লকডাউন থেকেই শুরু হয়েছে। আবার অনেকে মনে করছেন এই যে হাই তুলছে, এই হাই তোলাতে অনেকে খুব আশঙ্কিত হয়ে যাচ্ছেন যে শরীরে অক্সিজেন কমের জন্যই হচ্ছে এবং ভয় পেয়ে যাচ্ছেন। এটা কি ঠিক যে করোনার কোনো উপসর্গ কি হাই তোলা? করোনার উপসর্গ না হলেও অক্সিজেন ডেফিসিয়েন্সি যদি অল্প হতে শুরু করে তাহলে একটা হাই উঠতে, কিন্তু হাই তোলা অনেক উইকনেস আছে, আরও অনেক অনেক কারণ আছে, রিপিটেড হাই এক্সশন, কিন্তু অক্সিজেন ডেফিসিয়েন্সি ওয়ান অফ দ্য একটা কারণ ডেফিনেটলি। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে করোনা যাদের হয়ে গেছে, আমি বলছি উপসর্গের কথা যদি বলা যায়, তাহলে কিন্তু করোনাতে এখন তো স্টাডি সেভাবে লং টার্ম হয়নি, কিন্তু কিছু কিছু ছোঁয়া সে রেখে যাচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম, একটু আর্থ্রাইটিক প্রবলেম অনেকের হচ্ছে লং টার্ম আর কি, অনেকের হচ্ছে একটা ফাইব্রোসাইটিস, মায়োসাইটিস, হ্যাঁ, প্যালপিটেশন অনেকের থেকে যাচ্ছে, হার্টের ওপর কিছু কিছু এফেক্ট দেখা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পোস্ট করোনা, করোনা থেকে ভালো হয়ে গেল 1 মাস 1.5 মাস বাদে সাডেন কার্ডিয়াক প্রবলেম, এইরকম কিন্তু দেখা যাচ্ছে। স্টাডি হবে, লং টার্ম এফেক্টগুলো আরও বোঝা যাবে। অনেকে বলছেন যে এই ভ্যাকসিন নিয়ে অনেকের তো অনেক রকম ধারণা আছে আমাদের, এবং আমরা ইতিহাসেও আমি একটু উল্টে পাল্টে দেখছিলাম যে প্রতিবারই যে কোনো ভ্যাকসিন বেরোলেই প্রথম থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স বা আমাদের একটা মনে হয় যে এই ভ্যাকসিনটা না নেওয়াই উচিত। সেটা এখনের ক্ষেত্রে না, সমস্ত টিকার পরবর্তীকালেই প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে দেশে দেশে তার জন্য সজাগ করার জন্য মানুষকে উদ্যোগ নিতে হয়েছে। সত্যি কি ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে? কারণ মানুষের মনোবল তখনই ভেঙে যাচ্ছে যখন দেখছেন দুটো ভ্যাকসিন নেওয়ার পরেও করোনায় আক্রান্ত। সুতরাং অনেক ক্ষেত্রে অনেকে বলছেন এটা সিট বেল্টের মতো, অ্যাক্সিডেন্টকে কমাতে পারে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে না। বলাই হয়েছে যে ভ্যাকসিনের এফিকেসি, যেটা আমাদের যেসব ভ্যাকসিন আছে সেগুলো একটা 65-70% প্রোটেকশন, তাহলে 30% প্রোটেকশন দিচ্ছে না। আবার শুনছি যেটা আসতে চলেছে স্পুটনিক ভি, আর একটা কোম্পানি আছে, তাদের ক্লেম হচ্ছে তারা আরেকটু বেশি ভ্যাকসিনের থাকে কি মানে কতটা প্রোটেকশন দিতে পারবে, কিন্তু বলাই হচ্ছে যে এটা ফুল প্রোটেকশন নয়, ইনফেকশন প্রিভেন্ট করা যাবে না, কিন্তু বডিতে একটা সাম সর্ট অফ রেজিস্ট্যান্স ইমিউনিটি ভ্যাকসিন তৈরি করে দেবে। তো ন্যাচারালি ভ্যাকসিনটা 2 বার নেওয়ার পরেও যদি কারোর করোনা পজিটিভ হচ্ছে, মানে আরটিপিসিআর পজিটিভ হচ্ছে, সেই কেসগুলো দেখা যাচ্ছে, কিন্তু সেটা হলেও মাইল্ড হচ্ছে, সেগুলো খুব সিভিয়ার হচ্ছে না। সেটাই তো মর্টালিটি, যদি ভ্যাকসিন নেওয়া থাকলে করোনা যদি প্রোটেকশন নাও হয়, যদি করোনা হয় তার থেকে ডেথ মানে মর্টালিটি যদি না থাকে, তাহলে তো সেটা ডেফিনেটলি নেওয়া দরকার। সুতরাং ভ্যাকসিন নিতে হবে, ভ্যাকসিন নেব না এরকম,
একটা লোকের ধারণা থাকে ভ্যাকসিন যেহেতু স্টাডি করে বিভিন্ন, এটার জন্য কিন্তু আমাদের বিভিন্ন মানে আমাদের এখন ইন্টারনেট এবং যে মিডিয়া সব এতই বেশি কনসাস হবে, সব খবরই মানুষ পেয়ে যায়। তো ভ্যাকসিন বেরোতে গেলে কতদিন মোটামুটি টাইম লাগতে পারে সেটা জেনে নিয়েছে, যে একটা ভ্যাকসিন বেরোতে 2-3 বছর না হলে 12 করে ভ্যাকসিন সাফিসিয়েন্ট ট্রায়াল হয়নি। তো লোকে ভাবছে আমি বাবা আগে কেন, কিছু লোকের ভ্যাকসিন হয়ে যাক তারপর আমি নেব, এই ধরনের থেকে মেন্টালিটিটা আসছে। কিন্তু এই ভ্যাকসিনগুলো ওভারঅল আমরা যে কোনো জিনিস দেখি রিস্ক আর বেনিফিট রেশিও, আমার মনে হয় এখনও ভ্যাকসিন নেওয়ার পর বেনিফিটটা বেশি, রিস্ক যদি অনেকে বলবে কেউ ক্লট হচ্ছে ব্লাডে, বা কেউ কেউ বলছে ভ্যাকসিন নেওয়ার পরও ইনফেকশন, তো রিস্ক বেনিফিট রেশিও যদি করি তাতে কিন্তু ভ্যাকসিনের ফরেই যাবে, মানে ভ্যাকসিন নেওয়াটাই দরকার। এবং এটাই মেসেজটা যাওয়া দরকার, প্রত্যেকে সুযোগ পেলে ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। আপনি বলছেন এই ভ্যাকসিন নেওয়া এবং এই দ্বিতীয় দফা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আপনি কি মনে করছেন যে তৃতীয় দফা আরও মারাত্মক হতে পারে, এরকম একটা আশঙ্কা রয়েছে? তা তৃতীয় দফার ক্ষেত্রে আপনি মানে আমাদের কতটা আশার আলো শোনাতে পারবেন যে তৃতীয় দফা আমি বলছি কি যে তৃতীয় দফা অনেক প্যান্ডেমিকের থার্ড ফেজ আছে, আবার অনেকটা আর নাও আসতে পারে, কিন্তু সায়েন্টিস্টরা বলছে থার্ড ফেজ আসবেই। কেননা আমাদের মতো দেশে এত বিশাল দেশ, 133 কোটি লোক, তা এত লোকের মধ্যে কত লোককে ভ্যাকসিনেট করা যাবে? অ্যাকচুয়াল ন্যাচারাল সাফারিং প্লাস ভ্যাকসিনেশন সবটা মিলিয়ে যদি দেখি আমরা, তাহলে আস্তে আস্তে যদি যত বেশি লোককে করে দিতে পারবো। আর একটা হচ্ছে নেচার অফ দ্য সেকেন্ড ওয়েভ এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে, এত তাড়াতাড়ি উঠছে, তাড়াতাড়ি ফলো করতে পারে। এবং সেকেন্ড ওয়েভটা যত জোরদার হয়ে চলে যাবে বা ভ্যাকসিনেশনের রেট যদি বাড়াতে পারি, তাহলে থার্ড ওয়েভটা কিন্তু অত মারাত্মক হবে না। থার্ড ওয়েভ এটা হতে পারে যদি আমি যে এজ গ্রুপটাকে আমি কভার করতে পারছি না এখন, 18 বছর থেকে 45 বছর, যদিও গভর্নমেন্ট ঠিক করেছে এদের এখন ভ্যাকসিনেট করবে, কিন্তু সব স্টেট এখনো শুরু করে উঠতে পারেনি, এটাকে করতে হবে। আর অন্যান্য দেশে এর পরে পিডিয়াট্রিক গ্রুপ বিলো 18-এও ভ্যাকসিনেশনের প্রশ্নটা এসে যাচ্ছে, যে তাদের কভার করা প্রশ্ন। এবার দ্বিতীয় দফাতে একটা জিনিস আমরা দেখছি, আগের বার এত শিশু বা এত বাচ্চাদের কিন্তু এইভাবে আমরা আক্রান্ত হতে দেখিনি, কিন্তু এবার তো খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তারা তো প্রোটেক্টেড হয়নি। আমরা ভ্যাকসিনেশন করেছি, বা যারা এফেক্ট হয়েছে অ্যাডাল্ট গ্রুপটা, তাদের তো ভ্যাকসিনেট আগে করা হয়েছে অবশ্যই। হ্যাঁ, ন্যাচারালি এই গ্রুপটা অ্যাটলিস্ট ভ্যাকসিনেশনের কোনো, আর এক্সপোজারও এরা মোটামুটি বাড়িতে ছিল, সাডেনলি বেরোলে এক্সপোজড হয়ে যাচ্ছে, হঠাৎ যখন বেরোচ্ছে তখন হচ্ছে। ভ্যাকসিনেট এদেরও কোথায়, তারপর তাছাড়া হচ্ছে তারাই করছে যাদের একটু এখানে ইমিউনিটি স্ট্যাটাসের একটা ফ্যাক্টর আছে, যে কিছু লোক হচ্ছে কিছু লোক হচ্ছে না, তাহলে এগুলো তো পার্সোনাল ইমিউনিটিরও ব্যাপার থাকে। তবে ভ্যাকসিন নিয়ে আমি আরেকটা কথা বলবো, যে সেকেন্ড ডোজ ভ্যাকসিনের পরেও যে বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, সেকেন্ড ডোজ ভ্যাকসিনের পরেও যে হচ্ছে আরটিপিসিআর পজিটিভ, সেখানে কিন্তু আরেকটা ফ্যাক্টর আছে। আমার একটা সাজেশন ছিল, যদি আমরা ভ্যাকসিনেশনটা যতটা সম্ভব লোকালিটিতে বা ক্রাউডেড সিচুয়েশন অ্যাভয়েড করে দিতে পারি, আমার ধারণা ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ নিতে গিয়ে যে এক্সপোজার হয়েছে, সেখান থেকে হয়তো ইনফেকশন সে কন্ট্যাক্ট করেছে, নট বিকজ অফ ভ্যাকসিন, দুটোর মাঝেই হয়ে গেছে। অনেকেই বিপদে পড়েছেন, আপনি জানেন। এই প্রশ্নটা আমাকে করতেই হতো, আমাদের সময় একেবারেই শেষ, কিন্তু এই প্রশ্নটা করতেই হতো। ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছেন, নির্ধারিত সময় সেকেন্ড ডোজ পাচ্ছেন না, একটা অসহায় অবস্থায় পড়ছেন তারা। না, নির্ধারিত সময় মানে লোকে ভীষণ ভয় পাচ্ছে, একদম ঘড়ি ধরে যেদিন 1 মাস হলো লোকে হিসেব করছে। আমি বলি যে ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজের মধ্যে ডিফারেন্সটা ক্রমশ বাড়ছে। ইন্টারন্যাশনালি স্টাডি করে দেখা যাচ্ছে যে প্রথমে বলছিল 4 উইকস, তারপর বলছে 6 উইকস, তারপরে 8 উইকস, এবার গ্যাপটা বাড়ছে। তো ন্যাচারালি বিদেশে আমাদের যে কোভিশিল্ড ভ্যাকসিন যেটা দিচ্ছে, সেটা 8 to 12 উইকস বলছে, মানে আরও। সো ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজের গ্যাপটা একটু বেশি হলে বরঞ্চ ইমিউনিটি বুস্টিংটা বেশি বেটার হচ্ছে। অতএব ওটা নিয়ে প্যানিক করার দরকার নেই। যদি দিন 2-1 দিন চলে গেল, তার মানে আমি প্রোটেক্টেড রইলাম না, সেরও না, তার হয়তো বুস্টার সেকেন্ড ডোজটা বুস্টারের কাজ করবে, ভালোভাবে ইমিউনিটি গ্রো করবে। প্রদীপদা, আমার শেষ প্রশ্ন, এই প্রশ্নটা একেবারে ব্যক্তিগত। বাম আমলে আপনাকে দেখেছি এ রাজ্যের স্বাস্থ্যের অন্যতম স্থপতি আপনি, আমরা সবুজ আমলেও দেখলাম আপনি কোভিডের প্রথম এ রাজ্যে প্রথম কোভিড সমন্বয়ক এবং বিভিন্ন জায়গায় দায়িত্ব সামলেছেন।
এমনকি অনেকে বলেন গেরুয়াদরাও নাকি ঠিক করে রেখেছিল তারা যদি কোনোভাবে আসেন আপনার কথা ভাবতো। ফর্মুলাটা কি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে এত নিবিড়ভাবে কাজ করার ফর্মুলাটা কি? এটা কি ঠিক ফর্মুলা নয়, ব্যাপারটা হচ্ছে আমি বরাবরই ডেডিকেটেড গভর্নমেন্ট সার্ভিস করেছি এবং টিচিং প্রফেশন ছিল, তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনটা চলে এসছে। তো ন্যাচারালি আমার মনে হয় যে একটা ফর্মুলা হচ্ছে যে অনেক ডাক্তার অন্তত সমমনোভাবাপন্ন বা আমার সঙ্গে থাকে, কাজ করতে পারে আমার সঙ্গে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি সেরম ঘটনা ঘটতো, যদি অন্য কোনো দলও আমাকে সেভাবে ইউটিলাইজ করতো, তো আমি তো ন্যাচারালি কাজ করতে চাই। সুতরাং এইখানে যেখানে বেটারমেন্ট হবে সেখানে তো আমি এখনও সেটা দল নির্বিশেষে, কারণ আমি রিটায়ার করে গেলেও আমি মনে করি আমার এনার্জির অভাব নেই এবং কাজ আমি করতে পারি। আপনার অফুরন্ত দায়িত্ব পেলে আমি সেটা সামলে দিতে জানি। আপনার অফুরন্ত প্রাণশক্তি এবং আপনার মতো চিকিৎসা শাস্ত্রে ব্যুৎপত্তি, অধ্যাপনা এবং সুপ্রশাসক জনস্বাস্থ্যের ক্ষেত্রে খুবই কম। প্রদীপদা, আপনি আসাতে অত্যন্ত আনন্দিত। টাফ টক উইথ ঋতব্রত এখানেই আমাদের শেষ করতে হচ্ছে, তার কারণ আমাদের সময় একেবারে শেষ। আমরা অত্যন্ত গর্বিত যে আপনি এতটা সময়, এই সংকটজনক সময় যখন গোটা দেশ থমথমে, নগর থমথমে, গোটা রাজ্য থমথমে, আপনি এলেন। আমরা অত্যন্ত আনন্দিত। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি। দেখতে ভুলবেন না টাফ টক উইথ ঋতব্রত প্রতিদিন রাত 9টায়, এবং বাংলা জানতে চাইও দেখবেন। এখন দেখুন আর প্লাস নিউ অন্যান্য খবরের জন্য।